হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসির সিলেবাসের আরেকটা কবিতা দ্য লিসেনার্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই কবিতাটার সম্বন্ধে অবভিয়াসলি লাইন বাই লাইন যে বাংলায় মিনিং হয় সেটা তো জানবই, তার সাথে সাথে এর যে বিভিন্ন থিমস বলো বা এর উপরে থেকে ধরে নাও যে সমস্ত আলোচনাগুলো হয়, অর্থাৎ এর যে তোমরা এক কথায় বলতে পারো যে ইন্ট্রোডাকশনটায় কবিতাটার, এবং এর যে একটা ব্যাকগ্রাউন্ড একটা অ্যানালিসিস দরকার, সেইটাও আমি কিন্তু এখানটাই করে দেবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আশা করছি তোমরা দেখবে। তো চলো তাহলে শুরু করা যাক। এই কবির সম্বন্ধে জেনে নিই। এই কবিতাটা লিখেছেন ওয়াল্টার ডেলামেয়ার, ঠিক আছে? ইনি একজন ব্রিটিশ কবি। তো তিনি ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন 1873 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এবার তিনি কিন্তু মানে বড়দের লেখার থেকে তিনি কিন্তু ছোটদের লেখার জন্যই বেশি বিখ্যাত হয়েছিলেন, ঠিক আছে? মানে তিনি মানে বাচ্চাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি লেখা লিখেছেন। তিনি যেমন কবিতাও লিখেছেন, তেমন এসেইজ লিখেছেন, নভেলস লিখেছেন, এরকম কিন্তু অনেক কিছু তিনি লিখেছেন। এবং তার যে লেখাগুলো, তার লেখাগুলোর মধ্যে কিন্তু একটা মানে তিনি অবভিয়াসলি আমরা বলতে পারি যে তিনি মানে মডার্ন যে এজটা, মানে লিটারেচারের যে মডার্ন এজ, সেই মডার্ন এজের অত্যন্ত কাছাকাছি লোক হয়েও মানে ঊনবিংশ শতাব্দীর আমরা বলতে পারি তিনি লোক ছিলেন। তা সত্ত্বেও তার লেখাতে কিন্তু একটা রোম্যান্টিসিজম বা সেই যে গথিক পিরিয়ডটা, সেই পিরিয়ডের কিন্তু অনেকখানি ছাপ আমরা দেখতে পাই। মানে তার মধ্যে সুপার ন্যাচারালিজম থাকে, ইমেজারি থাকে, রোম্যান্টিক ফিচার্সগুলো আরও যে সমস্ত ইমাজিনেশন, এই সমস্ত এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা তার কবিতাতে দেখতে পাই, বা তার অন্যান্য যে সমস্ত লেখাগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখতে পাই, ঠিক আছে? তো তাকে কিন্তু মানে তিনি বিশেষ করে বিখ্যাত হয়েছেন তার এই যে লিসেনার্স কবিতাটা, এই কবিতাটার জন্য আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে? এছাড়া তার কিছু হরর স্টোরি রয়েছে, যেমন এখানে আমি একটা নাম দিয়েছি, দেখো, সিয়াটনস আন্ট। ওকে, এই হচ্ছে গিয়ে পার্টিকুলার এটা একটা হরর স্টোরি, একটা ভৌতিক গল্প। এই গল্পটার জন্য তিনি কিন্তু খুব বিখ্যাত, ঠিক আছে? এছাড়া আমরা তার সম্বন্ধে বলতে পারি যে তিনি মারা যান 1956 সালে, ঠিক আছে? তো মোটামুটিভাবে বললাম যে এটা হচ্ছে কি একটা ওয়াল্টার ডেলামেয়ার সম্বন্ধে একটা আউট নলেজ একটা পাওয়া গেল। এবার চলো কবিতাটা সম্বন্ধে জানা যাক। তো এই কবিতাটা 1912 সালে প্রথম পাবলিশড হয়, ঠিক আছে? এবার তিনি এই কালেকশানগুলোর কিন্তু কোনো নাম দেননি তেমন। তিনি এর আগেও একটা কালেকশান বের করেছিলেন কবিতার, আর এটা ছিল সেকেন্ড কালেকশান। ওকে, সেকেন্ড কালেকশন অফ পোয়েট্রি। তো সেই কালেকশান থেকে কিন্তু এই কবিতাটা নেওয়া হয়েছে, এবং এর যে টাইটেল কবিতাটা, মানে এর যে প্রথম কবিতাটাই কিন্তু এটা ছিল, আমার যতদূর জানা রয়েছে, ঠিক আছে? তো এবার এই কবিতাটার যদি রাইম স্কিম সম্বন্ধে জানতে হয়, তাহলে আমরা দেখব ABCBDEFE, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয় লাইন আর চতুর্থ লাইনের মধ্যে কিন্তু মিল রয়েছে, আর প্রথম আর তৃতীয়তে কিন্তু কোনো রকম তেমন মিল নেই, ঠিক আছে? এইটা কিন্তু এর যে একটা মানে যে কোনো কবিতাকে যদি আমি দুটো লাইনের মধ্যে যদি মিল থাকে, তাহলে কি অনেক সময় গান আকারে গাওয়ার একটা মানে আমাদের টেন্ডেন্সি থাকে, কিন্তু এখানটায় সেটা হয় না, ঠিক আছে? আর এই কবিতাতে মোট 36খানা লাইন রয়েছে। ওকে, তাহলে এটা গেল কবিতার একটা স্ট্রাকচারের ব্যাপারে। এবার চলো এর যে থিম রয়েছে সেই থিমটা সম্বন্ধে জেনে নিই। এবার এইখানটায় কিন্তু ভুরি ভুরি থিম রয়েছে আমরা বলতে পারি। আমরা যেহেতু আলোচনা করার প্রথমেই আমি বলেছিলাম যে এটা মানে বর্তমান দিনের কবিতা হওয়া সত্ত্বেও যেন এর মধ্যে রোম্যান্টিক এজের একটা ছাপ রয়েছে। এছাড়াও বর্তমান দিনের যেহেতু, সেই জন্য বর্তমান দিনের ব্যাপারগুলো তো রয়েইছে কিছু কিছু, ঠিক আছে? তাহলে এর মধ্যে যে সমস্ত আমরা থিমগুলো পেয়ে থাকতে পারি সেইগুলো হচ্ছে গিয়ে এর মধ্যে সুপার ন্যাচারাল ব্যাপার রয়েছে, এছাড়া এক্সিস্টেন্সিয়ালিজম অর্থাৎ অস্তিত্ববাদের একটা যে ব্যাপার, সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে। এছাড়া সলিটিউড মানে একাকিত্ব, সেইটা নিয়েও আলোচনা করা হয়েছে। এবং মডার্নিস্ট একটা ট্রেন্ড, যে মানে সাইকোলজিক্যাল একটা ট্রেন্ড আমরা বলতে পারি, হচ্ছে গিয়ে ফ্রয়েড বা এই সমস্ত যে যারা লেখা লিখছিলেন, তারা সেই সময় কি আমাদের মানে মস্তিষ্ক নিয়ে ডিল করছিলেন, আমাদের মাথা, স্মৃতিশক্তি, এই সমস্ত নিয়ে তাদের ডিলিংস ছিল। তো সেখানটায় আমাদের তোমরা যদি একটু মনে করতে পারো যে ঈদ, ইগো, সুপার ইগো, এইগুলোর কথা বলা হচ্ছিল। অর্থাৎ ঈদ অর্থাৎ যেই পোর্শনটা আমাদের মানে স্মৃতির, আমরা কোনো কিছুই মানে সেটাকে আমরা ধরতেও পারি না, যেটা আমাদের কন্ট্রোলের পুরোপুরি বাইরে, সেটা তো ঈদ। তো এই যে ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু আমরা এর মধ্যে থেকে আনতে পারি। মানে আমি এখানটায় বোঝাচ্ছি যে এখন দেখো, ধরে নাও এই যে গল্পটা, যেটা মানে কবিতার গল্পটা আসলে কি, এখানে একজন ট্রাভেলার, সে যাচ্ছে একটা বাড়িতে গিয়ে টোকা মারছে, বাড়ির ভেতরে কেউ নেই, কিছু অশরীরীরা রয়েছে। এবার এই যে অশরীরী বা কেউ তাকে সাড়া দিচ্ছে না, আমরা এটাকে ধরতেই পারি কিন্তু এটা আমাদের এমন একটা জগৎ, যেই জগৎটা আমাদের তার উপরে কোনো রকম কন্ট্রোল নেই, ঠিক আছে? এখানটায় সেই যে ট্রাভেলার, সেই ট্রাভেলারকে আমরা নিজের যে
সত্তাটা মানে যেটাকে আমরা চিনি সেইটা হিসেবে ধরতে পারি, এবং সেই যে দরজার অপর পারে যে দুনিয়াটা, সেই দুনিয়াটাকে আমরা আমাদের যে মানে নিয়ন্ত্রণের বাইরের যে দুনিয়া, যে ঈদটা, সেই ঈদটা কিন্তু আমরা বলতেই পারি। তার মানে এখানটায় দেখো, এই ক্ষেত্র দিক দিয়ে যদি আমরা ভাবি তাহলে কিন্তু এর মধ্যে একটা সাইকোলজিক্যাল আলোচনা পসিবল। এছাড়া ওই যে স্ট্রিম অফ কনসাসনেস নভেলগুলো যে সময় মানে সেই সময় যে লিখিত হচ্ছিল, মানে ভার্জিনিয়া উলফ বা জেমস জয়েসের যে সমস্ত লেখাগুলো, এই ব্যাপারগুলো মানে একটা কনসাসনেসের ব্যাপার, আনকনসাসনেসের ব্যাপার, এইগুলোও কিন্তু এই কবিতার মধ্যে আমরা কিন্তু আলোচনা করতেই পারি। ঠিক আছে, প্রচুর থিম রয়েছে। যেমন করে যখন তোমরা কবিতাটাকে পড়বে, বারবার বারবার করে যখন পড়বে, তখন কিন্তু এর যে বিউটিটা রয়েছে, এর যে সৌন্দর্যটা রয়েছে, তত কিন্তু সুন্দরভাবে সেটা আমাদের চোখের সামনে ফুটে উঠবে। ওকে, আশা করছি তাহলে বোঝাতে পারছি। তাহলে চলো এরপরে দেখে নিই এর যে সামারিটা, সেই সামারিটা, কারণ আমরা যদি কবিতাটার এই যে একটা বিষয়বস্তু রয়েছে সেটা যদি জেনে নিতে পারি আগে, তাহলে কিন্তু এই কবিতাটা বুঝতে আরও সুবিধে হবে। তাহলে একটু চলো পড়ে নিই। দ্য পোয়েম ওপেন্স উইথ আ কোয়েশ্চেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার? মানে কবিতাটা কিন্তু শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। ঠিক আছে, এবার আমি এখানে বলে রাখি, যেমন প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে তেমন কিন্তু প্রশ্ন দিয়ে শেষও হচ্ছে। লিটারালি তেমন প্রশ্ন দিয়ে সেইভাবে শেষ হচ্ছে না, কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগিয়েই কিন্তু শেষ হচ্ছে। অনেক রকম প্রশ্ন আমাদের মধ্যে জাগাচ্ছে যে এই ট্রাভেলারটা কে, অথবা এই যে ফ্যান্টামগুলো, সেই ফ্যান্টামগুলো কে, বা এই যে মানে দুটো দুনিয়া, মানে একটা হচ্ছে গিয়ে আমাদের দুনিয়া আর একটা হচ্ছে গিয়ে এই অশরীরীদের দুনিয়া, এই দুটোর মধ্যে যে মাঝখানে একটা দরজা, শুধুমাত্র একখানা মানে একটা সিঙ্গেল একটা দরজা, একটা সিঙ্গেল সুতোর মতন লাইন, এই ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। ঠিক আছে, যখন কবিতাটা শেষ হবে তখন কিন্তু আমরা যদি ভালোভাবে এটাকে বুঝতে চাই তাহলে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকবে। ওকে, তো তারপরে কি বলছে, এই কোয়েশ্চেনটা কে করছে, বাই এ ট্রাভেলার অন হর্স ব্যাক। সে ঘোড়ার পিঠে করে এসে, যে ট্রাভেলারটা এসেছিল সে এই প্রশ্নটা করেছিল সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে। হু হ্যাজ প্রবাবলি কাম দেয়ার টু কিপ হিজ প্রমিস, যেটা আমরা মানে কবিতা চলাকালীন আমরা জানতে পারবো যে সে কেন এসেছিল। সে একটা কোনো প্রমিস রাখতে এসেছিল, তার নিজস্ব একটা মানে সে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতিটা রাখতেই সে এসেছিল। এবার এখানে আরও প্রশ্ন আসছে যে সে কাকে প্রতিশ্রুতিটা দিয়েছিল, এবং সে যদি প্রতিশ্রুতি দিয়েই রাখে কাউকে, তাহলে সে নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করবে। তাহলে সে কেন অপেক্ষা করলো না? আসলেও কি কেউ সেই বাড়িতে ছিল, বা আসলে কি সত্যিকারের সেই যে ন্যারেটার সে কি প্রমিস করেছিল কোনো রকম, বা সেটা রাখার কোনো ব্যাপার ছিল, বা সে কি মানে সত্যিকারের জানতো না যে সেই বাড়িতে কেউ নেই বা কেউ আছে কি না? এইগুলো কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকবে। এগুলো যখন কবিতা লাইন বাই লাইন অ্যানালিসিস করবো, সেগুলো কিন্তু তোমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। বাট আফটার রিচিং দেয়ার, কিন্তু সেখানে যখন তারা পৌঁছচ্ছে, অ্যান্ড কলিং ফর সেভারাল টাইমস, এবং অনেকবার ডাকাডাকির পরেও, হি ইজ নট আনসার্ড, সে কিন্তু কোনো উত্তর পাচ্ছে না তার ডাকের। ডিউরিং হিজ কলিং হি ক্যান ফিল দ্য প্রেজেন্স অফ সাম আনআর্থলি থিংস শোন অ্যাজ ফ্যান্টমস। তো যখন সে ডাকাডাকি করতে করতে প্রথমবার ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না, দ্বিতীয়বার ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না, তৃতীয়বারের বেলা সে কিন্তু হঠাৎ করে তার একটা ফিলিংস আসছে, তার একটা মানে অনুভব করতে পারছে, এক্সপিরিয়েন্স করতে পারছে কিছু একটা মানে তার অস্তিত্ব রয়েছে, মানে আমাদের যেমন সিক্স সেন্স আমরা বলি সেইটা, সেই অনুযায়ী সে কিন্তু সেটার অস্তিত্বটা বুঝতে পারছে যে কিছু একটা রয়েছে যে আমার কথাগুলো শুনছে, কিন্তু সে হয়তো কোনো কারণবশত আমার উত্তরটা দিচ্ছে না। তো এই বলে সে যখন মানে তাকে কোনো সে রিপ্লাই পাচ্ছে না তার ডাকাডাকির, সে কিন্তু সেখান থেকে চলে যাচ্ছে। ওকে, অ্যাট লাস্ট হি লিভস দ্য প্লেস। এই যে বাড়িটা, সেই ভুতুরে বাড়িটা সে পরিত্যাগ করে আবার তার ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। তো এটা গেল এর সামারিটা। ঠিক আছে, এবার একটু যদি আরেকটু আলোচনা করি তাহলে কি হচ্ছে, দ্য সারাউন্ডিং ইজ পোর্ট্রেড নাইসলি ইন দ্য ব্যাকড্রপ অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট। অর্থাৎ এই যে মানে এই যে তার চারিপাশ, মানে এই যে একটা আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা খুব সুন্দর ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে। ঠিক আছে, একটা প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা বাড়ি, সম্পূর্ণ জঙ্গলের মধ্যে রয়েছে, এইরকম একটা বাড়ির মধ্যে কিন্তু এই যে গোটা মানে সেটিংসটা, কবিতার সেটিংসটা, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, আর কবিতাটা কিন্তু শুরু হচ্ছে ইন মেডিয়াস রেস, অর্থাৎ মাঝখান থেকে, মানে শুরু থেকে শুরু হচ্ছে না গল্পটা, কোথাও যেন একটা মানে প্রথমে আগেও কোনো ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীতে মাঝখান থেকে গল্পটা শুরু হচ্ছে আমাদের। ঠিক আছে, at the end of the poem there starts a confusion among the readers about the reality of the listeners and the cause of the traveler's visit in so much haste at night। মানে হঠাৎ করে এত রাত্রে, খুব যখন তার তাড়া, তাহলে এত রাত্রে সেই জন্য এসেছে, নিশ্চয়ই তার প্রচণ্ড তাড়া রয়েছে। তো সেই এত তাড়াহুড়ো করে কেন এসেছে রাত্রেবেলা, তার কারণ কি, এইগুলো কিন্তু আমরা কোনো কিছুই জানতে পারছি না। ফলে একটা কনফিউশন আমাদের মধ্যে থেকে যাচ্ছে। আমরা যারা পাঠক, আমাদের মধ্যে কিন্তু সবসময় একটা কনফিউশন থাকছে যে ব্যাপারটা কী হলো।
অনেকগুলো কিন্তু রাত্রেবেলা আমরা পারপ্লেক্সড হয়ে যাবো, আমরা কিন্তু কনফিউজড হয়ে যাবো, কমপ্লিটলি পাজলড হয়ে যাবো, আমরা ঠিক বুঝতে পারবো না যে ঘটনাটা কী ঘটছে। অলদো দ্য পোয়েট হিমসেলফ হ্যাজ নেভার রিজলভড দ্য ট্রুথ ইভেন বিফোর হিজ ডেথ। তো এইরকম কবি যখন বেঁচে ছিলেন তখনও তো এই কবিতাটা মানে প্রচুর বিখ্যাত হয়েছিল। তো অনেকেই কিন্তু কবিকে জিজ্ঞেস করেছিলেন যে ব্যাপারটা কী। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে এইটা একটা প্রচেষ্টা মাত্র, একটা অন্য কারোর সঙ্গে একটা কানেকশন একটা বলেছিলেন, কিন্তু তিনি ক্লিয়ারলি কোনো কিছুই বলেননি। ওকে, তো চলো তাহলে এবার যে কবিতাটা লাইন বাই লাইন অ্যানালিসিসে যাওয়া যাক। তো দেখো কবিতাটার প্রথম লাইন কী বলছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেইড দ্য ট্রাভেলার। তো ট্রাভেলার অর্থাৎ সেই যে ভ্রমণকারীটা যে ঘোড়ার পিঠে চড়ে এসেছে, সে এসে জিজ্ঞেস করছে ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি আছে বাড়িতে। তার মানে বাড়ির মধ্যে একটা বাড়ির সামনে এসেছে, বাড়ির সামনে এসে জিজ্ঞাসা করছে বাড়িতে কি কেউ আছে। তার মানে বাড়িটাও কিন্তু পুরোপুরিভাবে সে জানে না যে এই বাড়ির মধ্যে কেউ আদৌ আছে কিনা। নকিং অন দ্য মুনলিট ডোর, তো সে কী করছে, সেই যে একটা চন্দ্রালোকিত দরজা, সেই চন্দ্রালোকিত দরজায় এসে নক করছে। এবার এখান থেকে আমরা কি জানতে পারছি, তো টাইমটার সম্বন্ধে জানতে পারছি যে টাইমটা রাত্রিবেলা ঘটনাটা ঘটছে, কারণ চাঁদের আলো এবং সেই চাঁদের আলোটা কিন্তু দরজার উপরে এসে পড়ছে। এটাও দেখো কত সুন্দর একটা ইমেজারি। তোমরা যদি একটু কল্পনা করো যে এটা কিন্তু তোমাদেরকে ভাবতে গেলে বর্তমান দিনের কথা ভাবলে চলবে না, এটা কিন্তু একটা মেডিভেল পিরিয়ডের কথা ভাবতে হবে, ঠিক আছে। কারণ আমি কেন পরে বলছি, এখানে সেই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার পরিচয় থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কিন্তু সেই সময়কার, বা এর যে পরিবেশটা সেইটা সম্পূর্ণটাই কিন্তু আমাদের সেই সময়কার, অর্থাৎ সেই যে রোম্যান্টিক এজ বা মিডিভেল এজ, সেই সময়কার একটা আমাদের ছবি আমাদের সামনে তুলে ধরে, ঠিক আছে। তো সেই যে চাঁদের আলোতে ভরা একটা দরজায় গিয়ে নক করছে সেই ট্রাভেলারটা। And his horse in the silence champed the grasses on the forest's ferny floor. তার মানে সেই যে বাড়িটা, সেই বাড়িটা কোথায়, সেই বাড়িটা কিন্তু একটা জঙ্গলের মধ্যে, ফরেস্ট দেখো বলছে 4 নম্বর লাইনে, এই যে একটা জঙ্গলের মধ্যে সে কী করেছে, সেই জঙ্গলের মধ্যে সেই ঘোড়াটাকে কিন্তু সে বেঁধে রেখেছে এবং সেই ঘোড়াটা সেখানে আওয়াজ করে করে কিন্তু ঘাস খাচ্ছে। এই যে চ্যাম্পড কথাটার অর্থ হচ্ছে আওয়াজ করে করে খাওয়া, গ্রেজ করা, অবভিয়াসলি মানে ঘাস খাওয়া, কিন্তু সেটা কি করা, সেটাতে যখন আওয়াজ হয় ক্যাচর মাচর করে, সে তার মানে এতখানি নিস্তব্ধ পরিবেশটা যে ঘোড়াটা যে ঘাস খাচ্ছে সেই আওয়াজটাও কিন্তু আসছে। এবং ঘোড়াটা কোথায় রয়েছে, সেই যে ফার্নি ফ্লোর, মানে জঙ্গলের যে ফার্নে ভর্তি, মানে পুরো জঙ্গল আগাছায় ভর্তি সেই যে ফ্লোরটা, তার মানে কি সেই যে বাড়ির চারপাশটা, সেই বাড়ির পাশটাও চারপাশটা কিন্তু মোটেও পরিষ্কার করা নেই, তার মানে অনেক দিন ধরে সেই বাড়িতে যে কেউ নেই সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তারপরের লাইনগুলো দেখি। অ্যান্ড এ বার্ড ফ্লিউ আপ আউট অফ দ্য টারেট, এবং সেই যে ডাকাডাকি করছে তাতে তো কেউ বেরিয়ে আসছে না, কিন্তু একটা পাখি সে তার মাথার উপর দিয়ে উড়ে আসছে, ঠিক আছে। অ্যাবাভ দ্য ট্রাভেলার সাইড, সেই যে ট্রাভেলারটা রয়েছে সেই ট্রাভেলারের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আউট অফ দ্য টারেট, তার মানে এই যে এইটা দেখে আমরা বুঝতে পারছি সেটা একটা মিডিভেল হাউস, ঠিক আছে। সেই বাড়িটা যে একটা মধ্যযুগীয় বাড়ি, কারণ এই টারেট বা এই ধরনের ওই চিলে কোঠা মার্কা ঘর এইগুলোও কিন্তু তখনকার দিনেই থাকতো। বর্তমান দিনে তো জায়গার যে অভাব বা সেরকম এইরকম ওই চূড়া টাইপের ঘর, মানে একটা ধরনের মিনার টাইপের ঘর, সেই ঘরটা বাড়ির একেবারে উঁচু প্রান্তে, সেখান থেকে কি হচ্ছে একটা পাখি উড়ে আসছে, ঠিক আছে। টারেট সেটাকে বলা হচ্ছে, হচ্ছে সে যে মিনারের মতন ঘরটা বা চিলে কোঠা যে ঘরটা, সেটাকে টারেট বলা হচ্ছে। সেখান থেকে পাখিটা উড়ে সেই যে ট্রাভেলার তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ভাবো কতখানি ভয়ানক একটা পরিবেশ, যে অন্ধকার, পুরো নিশুতি রাত্রি, একটা জঙ্গলের মধ্যে, কেউ নেই বাড়িতে, ফাঁকা, কেউ আওয়াজও দিচ্ছে না, তুমি তখন দাঁড়িয়ে আছো সেই যে দরজাটার সামনে, পুরো চাঁদের আলো পড়ছে এবং মাথার উপর দিয়ে হস করে একটা পাখি মানে উড়ে যাচ্ছে, কি ভয়ানক ব্যাপারটা। তারপরে অ্যান্ড হি স্মোট আপন দ্য ডোর আগেইন আ সেকেন্ড টাইম। এবার কি হচ্ছে, যখন সে উত্তর পাচ্ছে না কোনো, এবার স্বাভাবিকভাবে আমরা যদি কারো বাড়িতে যাই, একবার টোকা দিলাম, কেউ যদি সাড়া নেয়, তখন তখন কি আমরা দ্বিতীয়বার আবার টোকা দেবো বাড়ির দরজায়। তো সে কী করছে, স্মোট করছে একটু বেশ জোরে, ঠিক আছে, একটু জোরে জোরেই সে কিন্তু দরজায় টোকা দিচ্ছে, ঠিক আছে, দরজায় ঠক ঠক করছে, যে যাতে কেউ দরজাটা খোলে। এবার স্মোট মানে কিন্তু হচ্ছে গিয়ে অবভিয়াসলি ঠোকা দেওয়া, কিন্তু তার মধ্যে একখানে আর্জেন্সি ব্যাপার থাকে, ঠিক আছে, একটা আর্জেন্ট ব্যাপার রয়েছে খুব, ওকে। তারপর বলছে আবার ইজ দেয়ার এনিবডি দেয়ার হি সেড, এবার সে আবার জিজ্ঞেস করছে কেউ আছে বাড়িতে। তারপরে বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, কিন্তু কেউ নেমে আসছে না সেই ট্রাভেলারের উত্তর দিতে, অর্থাৎ ট্রাভেলার যে ডেকে যাচ্ছে কেউ আছেন বাড়িতে, কেউ আছেন বাড়িতে, বাড়ি কিন্তু কেউ সাড়া দিচ্ছে না, বাড়ি থেকে কিন্তু কেউ নেমে আসছে না তার উত্তর দিতে, তার জবাব দিতে প্রশ্নের, ওকে। নো হেড ফ্রম দ্য লিফ ফ্রিঞ্জড সিল, এমনকি সেই যে ছাদের যে কার্নিশ, মানে সেই যে আমরা বলতে পারি উপরে যে জানালা রয়েছে, সেই জানলার যে
কাঁচটা রয়েছে সেই কাঁচের মধ্যে মানে বহুদিন ধরে যে সেই কাঁচটা খোলা হয় না তার প্রমাণ হচ্ছে সেখানে কিন্তু পাতা গিয়ে গিয়ে জমে গেছে, ঠিক আছে? মানে অনেক সেই যে কাঁচটা জানলার কাঁচের কাছে প্রচুর পাতা জমে রয়েছে, তো কোনো মুখও দেখতে পাওয়া যাচ্ছে না সেই কাঁচ দিয়ে। মানে অনেকে কী করে, অনেকে দরজা খুলবার আগে উপর দিয়ে বা কোনো ছিদ্র দিয়ে দেখে নেয় যে নিচের থেকে কে ডাকছে। তো সেই যে বাড়িটার ওপর তলায় যে কাঁচ দেওয়া যে জানলা রয়েছে সেই জানলা দিয়েও কিন্তু কেউ, বা আমরা বলতে পারি এমনি যে জানলা রয়েছে সেই জানলার দিয়েও কিন্তু কেউ মুখ বাড়িয়ে দেখছে না যে কে ডাকছে বাইরে। লিন্ড ওভার অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইজ, তার মানে সেখান থেকেও কেউ কিন্তু লিন ওভার মানে একটু উকি মেরে দেখছে না, অথবা সেই যে আমরা ট্রাভেলার বলতে পারি, তাই সেই যে ট্রাভেলার যে ধূসর রঙের যে চোখ, তার মানে তার চোখখানা কেমন সেটা সম্বন্ধে আমরা জানতে পারলাম যে সেটা হচ্ছে গ্রে কালারের, ধূসর কালারের। সেই ধূসর রঙের চোখেও কিন্তু কেউ মানে চোখে চোখ রেখে তাকাচ্ছে না, মানে কেউ সাড়া দিচ্ছে না আসল। হোয়ার হি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল, এবার কি বেচারি একবার ডাকলো কেউ সাড়া দিচ্ছে না, দুবার ডাকলো তাও কেউ সাড়া দিচ্ছে না, এবার কি স্বাভাবিকভাবে সে পারপ্লেক্সড হয়ে যাবে, সে পাজলড হয়ে যাবে। তো সে পাজলড হয়ে চুপচাপ যেন দাঁড়িয়ে রয়েছে। ওকে, তারপরে কি বলছে, বাট অনলি আ হোস্ট অফ ফ্যান্টম লিসেনার্স দ্যাট ডুয়েল্ট ইন দ্য লোন হাউস। এবার কি হচ্ছে, এবার আসল যে ব্যাপারটা সে ব্যাপারটা বেরিয়ে আসছে যে হোস্ট অফ ফ্যান্টম লিসেনার্স, এই যে লিসেনার্স যারা শ্রোতা তারা কিন্তু ফ্যান্টাম, তারা কিন্তু ভুতুড়ে, তার মানে সেই যে বাড়ির ভিতরে তার কারা রয়েছে সেখানে কিছু অশরীরী আত্মারা রয়েছে, সেখানে কিছু ফ্যান্টাম রয়েছে, ভূতরা রয়েছে, এবং সেই বাড়িতে তারাই থাকে, ডুয়েল করে, সেখানে থাকে। তো তারা কি করছে, দেন স্টুড লিসেনিং ইন দ্য কোয়াইট অফ দ্য মুনলাইট, সেই যে চাঁদের আলো, সেই চাঁদের আলোর একটা নিস্তব্ধ যে পরিবেশ, সেই নিস্তব্ধ পরিবেশে তারা তখন দাঁড়িয়ে শুনছে। স্টুড লিসেনিং, তারা দাঁড়িয়ে শুনছে। টু দ্যাট ভয়েস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ মেন, কি শুনছে, সেই যে আওয়াজটা, যে আওয়াজটা ওয়ার্ল্ড অফ মেন, সেই যে মানুষদের যে দুনিয়া, অর্থাৎ এই যে ট্রাভেলার সে তো একটা মানুষ, তো সে আওয়াজ দিচ্ছে, তার মানে সেই যে একটা অন্য জগতের যারা বাসিন্দা, সেই যে ফ্যান্টাম লিসেনাররা, তারা কিন্তু শুনছে অন্য একটা জগৎ, মানে সেই যে মানুষের জগৎ থেকে যে আওয়াজটা আসছে সেই আওয়াজটা তারা শুনছে, ঠিক আছে? এবার এই যে দরজার অপর পারে যে দুনিয়াটা, সেই দুনিয়াটাতে সত্যিকারের বলতে সেখানে ফ্যান্টামরা, ভূতরা রয়েছে নাকি অন্য কিছু রয়েছে, কিন্তু সেইটা যে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা কিন্তু আমরা অবভিয়াসলি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওকে, তারপরে দেখি, stood thronging the faint moonbeams on the dark stair that goes down to the empty hall, hearkening in an air stirred and shaken by the lonely traveller's call. অর্থাৎ কি, স্টুড থ্রঙ্গিং, তারা একসঙ্গে রয়েছে, ঠিক আছে, একভাবে এক জায়গায় সবটি দাঁড়িয়ে রয়েছে সেই ভূতগুলো। দ্য ফেইন্ট মুনবিমস, যেখানে সেই যে ফেইন্ট হয়ে যাওয়া, সেই যে ম্লান ফ্যাকাশে একটা চাঁদের আলো গিয়ে পড়ছে কোথায় না, অন দ্য ডার্ক স্টেয়ার, সেই যে অন্ধকারাচ্ছন্ন যে স্টেয়ারটা, বাড়ির ভেতরে যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়ির মধ্যে সেই ভূতগুলো দাঁড়িয়ে রয়েছে। দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল, সেই যে ফাঁকা একটা হল রয়েছে ঘরের ভেতরে, যে হল ঘর, সেই হল ঘরের মধ্যে সেই যে সিঁড়িটা সেটা নেমে গিয়েছে। তো সেই সিঁড়ির মধ্যে তারা কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে এবং তারা শুনছে। আর কি বলছে, হার্কেনিং ইন অ্যান এয়ার, তারা লিসন টু, মানে দে আর পেইং অ্যাটেনশন টু, ঠিক আছে, তারা শুনছে, অ্যাটেনশন দিচ্ছে কোথায় না, এয়ার স্টিয়ার্ড অ্যান্ড শেকেন বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল, সেই যে ট্রাভেলারটা যে ডাকছে, সেই যে একাকী একটা ট্রাভেলার, সেই যে ডাকাডাকি করছে, এবং সেই ডাকে তারা কিন্তু তাদের অ্যাটেনশনটা দিচ্ছে, মানে সেই ভূতগুলো যে ঘোরাফেরা করছে তা নয়, কিন্তু তারাও কিন্তু শুনছে, মানে এখানে ট্রাভেলারটা ডাকছে এবং তারা শুনছে, সেই জন্য তাদেরকে আমরা বলতে পারি তারাই হচ্ছে গিয়ে লিসেনার। ওকে, এবং সেই যে পরিবেশটা সেটা কেমন বলা হচ্ছে, এতখানি নিস্তব্ধ সেটা যেন বাতাসে, খালি বাতাসের নড়চড়টাই রয়েছে। ওকে, তারপরে, অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্ট্রেঞ্জনেস, দেয়ার স্টিলনেস আনসারিং হিজ ক্রাই। অর্থাৎ কি না, এবার এখানটায় একটা জিনিস বলে রাখার যে সবার কিন্তু সিক্স সেন্স কিন্তু খুব ভালো মতন আমাদের কাজ করে এই যে এই সমস্ত অবস্থায়, যে যখন একেবারে পুরোপুরি ফাঁকা, আমাদের কিন্তু সবারই মধ্যে কিন্তু একটা সিক্স সেন্স রয়েছে, এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে মাঝে মাঝে দেখবে আমাদের শরীরটা ভারী হয়ে যায়, লোমটা কাঁটা দিয়ে ওঠে, বা কখনো কখনো ফিল হয় যে কেউ না কেউ রয়েছে এখানটায়, এটা কিন্তু হয় আমাদের, সেটা আমরা আমাদের কন্ট্রোলের বাইরে। ওই যে বললাম ঈদ, সেই ঈদগুলো কিন্তু এই ব্যাপারটা আমাদের মধ্যে যে ঈদ ইগো সুপার ইগো, এই ব্যাপারটা ঈদ ব্যাপারটা সেটা কিন্তু কন্ট্রোল করে, সেটা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। তো এই যে সিক্স সেন্স বা সেই কিন্তু এই যে মন, আমাদের এই মনে কিন্তু সে একটা স্ট্রেঞ্জনেস, একটা অদ্ভুত কিছু অনুভব করছে।
কি না, দেয়ার স্টিলনেস আনসারিং হিজ ক্রাই, সে যে চিৎকার করছে, ক্রাই করছে, ডাকাডাকি করছে, সেই ডাকটার যে উত্তর, সেই উত্তরটা তাদের যে স্টিলনেস, সেই যে ফ্যান্টামগুলো যে একদম নিস্তব্ধতা, সেই ভূতগুলোর যে নিস্তব্ধতাটা তার যে আওয়াজের মানে প্রত্যুত্তর দিচ্ছে, সেইটা খুব ভালোভাবে সে অনুভব করতে পারছে। মানে সোজা ভাষায় বলতে গেলে সেই যে ট্রাভেলারটা, সেই ট্রাভেলারটা বুঝতে পারছে যে বাড়ির মধ্যে কেউ রয়েছে, যে তার আওয়াজ শুনছে, এবং তাদের যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতাটা, সেই ব্যাপারটাই যেন তার উত্তর হয়ে আসছে ওকে তার কাছে, ঠিক আছে। ওয়াইল হিজ হর্স মুভড, এবং এই সময় ঘোড়াটা তো ঘাস খাচ্ছিল, সেই ঘোড়াটা একটু নড়াচড়া করছে। ক্রপিং দ্য ডার্ক টার্ফ, সেই যে ঘাসগুলো, সেই যে ডার্ক বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, যেহেতু পুরোপুরি রাত্রি আধার রয়েছে, সেই জন্য সেই যে ঘাসগুলো, সেই ঘাসগুলো খাচ্ছিল, সেই ঘাসগুলো খেতে খেতে সেই যে ঘোড়াটা সে একটু নড়ল। এবার এখানটায় আমরা বলতে পারি তাহলে সেই ঘোড়াটাও হয়তো কোনো কিছু ফিল করতে পেরেছে, কারণ আমাদের থেকে কিন্তু যারা জন্তু জানোয়ার হয় তাদের কিন্তু এই যে সেন্সটা, এই এক্সট্রা সেন্সটা বেশি থাকে, সিক্স সেন্সটা যেটা। এবং কি বলছে, নিথ দ্য স্টার্ড অ্যান্ড লিফি স্কাই, সেই যে ঘোড়াটা সেটা ঘাস খাচ্ছিল কোথায়, বিনিথ দ্য স্টার্ড, অর্থাৎ স্টারি, মানে সেই যে আকাশে প্রচুর তারা ছিল, সেই তারাবহুল আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ঘাস খাচ্ছিল। এবং লিফি স্কাই বলছে আকাশটা পাতাবহুল ছিল। আকাশ কি কখনো পাতাবহুল হওয়া সম্ভব? কখনো নয়। এবার আমরা জানি সেই যে সেটিংটা, অর্থাৎ এই যে মানে ঘটনাটা কোথায় ঘটছে, কোথায় না, সেটা একটা বাগান বা একটা জঙ্গলের মধ্যে ঘটছে। এবার জঙ্গলে তো প্রচুর গাছ থাকে, তার মানে সেই যে ঘোড়াটা, সেই ঘোড়াটা কোনো একটা গাছের নিচে বাঁধা ছিল, এবং তার মাথার উপরে প্রচুর এরকম পাতা রয়েছে, এবং সেই পাতা দিয়ে আকাশটা ঢাকা পড়ছে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে লিফি স্কাই, ঠিক আছে। আকাশটাকেই যেন এখানে ট্রান্সফার ডেফিসিট করে দেওয়া হচ্ছে, যে গাছের পাতার থেকে সেই মানে লিফি ট্রি থেকে সেটা যেন লিফি স্কাই হয়ে যাচ্ছে, মানে গাছের যে বিশেষণ পাতাবহুল গাছ, সেটার জায়গায় সেই বিশেষণটা এসে বসছে আকাশের সঙ্গে, ঠিক আছে। যেন মনে হচ্ছে আকাশেই প্রচুর পাতা রয়েছে, কারণ মাথার উপরে আকাশ, এবং আকাশটা পুরোটাই গাছে গাছে ঢাকা, আকাশটা ওই জন্য দেখতেই পাওয়া যাচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে লিফি, ওকে। ফর হি সাডেনলি স্মোট অন দ্য ডোর ইভেন লাউডার, এবার কি করছে, এবার যখন দ্বিতীয়বার ডাকার পরেও কেউ সাড়া দিচ্ছে না, এবার আরও 3 নম্বর বার সে আরও জোরে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে, আরও জোরে জোরে সে স্মোট করছে, ঠক 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 বাজাচ্ছে। অ্যান্ড লিফটেড হিজ হেড, এবার সে কী করছে, যখন দেখছে যে না কেউ আওয়াজ টাওয়াজ দিচ্ছে না, এবার মাথা উঁচু করেও দেখার চেষ্টা করছে উপর থেকে, যে উপর দিক দিয়ে কেউ আছে নাকি, উপরে কেউ আমাকে দেখছে টেকছে নাকি, হয়তো সে আমার মজা করছে, সে হয়তো ইচ্ছে করে সাড়া দিচ্ছে না, সেই জন্য সে কিন্তু উপরের দিকে তাকিয়েও দেখছে যে উইন্ডো সিল দিয়ে কাকে দেখা যাচ্ছে কিনা। তো দাঁড়িয়ে দেখে সে কি বলছে, যখন কেউ দেখছে না তাকে, তখন সে বলছে টেল দেম আই কেম। এবার এই জায়গাটায় আমাদের যে একটা কনফিউশন এখানে রয়েছে, যে আমাদের যে ট্রাভেলার, সেই ট্রাভেলার যদি জানেনি যে এই বাড়িতে কেউ নেই, তাহলে তিনি হঠাৎ করে এই কথাগুলো কেন বলবেন? অথবা তিনি সেই যে একটা অশরীরী ভেতরে রয়েছে, তার অস্তিত্বটাকে কিন্তু এখানটায় তিনি স্বীকার করে নিচ্ছেন। নইলে তিনি কেন বলবেন এই কথাটা, যে টেল দেম আই কেম and no one answered that I kept my word, he said. তার মানে তিনি কি বলছেন, তিনি বলছেন যে তুমি বলে দিও ওদেরকে বলে দিও যে আমি এখানে এসেছিলাম, এবং no one answered, এবং কেউ কিন্তু কোনো উত্তর দেয়নি আমি যে ডাকাডাকি করলাম এত, কেউ আমার প্রশ্নের মানে আমার কথার উত্তর দেয়নি। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, এবং আমি আমার যে প্রমিসটা সেটা কিন্তু আমি রেখেছি সম্পূর্ণ, মানে আমি আমার প্রমিসটা রাখতে যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সেটা আমি কিন্তু রেখেছি, এবং এখানে এসেছি, কিন্তু তোমরাই কেউ আওয়াজ দাওনি, সেই কথাটা তোমরা কিন্তু সেই যে মানে যাকে প্রতিশ্রুতি দেওয়া ছিল তাকে তোমরা জানিয়ে দিও। তার মানে এই জায়গাটায় সেই যে ট্রাভেলার কিন্তু স্বীকার করে নিল যে তার আওয়াজ কেউ না কেউ অবভিয়াসলি শুনছে, ঠিক আছে। এবার এইখানটাতে কিন্তু অনেক প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে। জানি না তোমাদের মনেও প্রশ্নগুলো জাগছে কিনা, তোমরা যখন ভালোভাবে পড়বে সেটা কিন্তু বুঝতে পারবে। তারপরে বলছে নেভার দ্য লিস্ট স্টিয়ার মেড দ্য লিসেনার্স, তার মানে কি, যে দ্য লিসেনার্স যারা রয়েছে তারা কিন্তু নেভার স্টিয়ার, তারা কিন্তু একটুও নড়নচরণ করছে না, একটুও নড়ছে চড়ছে না, ঠিক আছে। দো এভরি ওয়ার্ড হি স্পেক, যদিও সে যে কথাগুলো বলেছিল সেইগুলো ফেল ইকোয়িং থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, সেই যে তার আওয়াজগুলো, মানে কেবলমাত্র জেগে থাকা যে লোকটি, এখানে লেফট অ্যাওয়েক অর্থাৎ জেগে থাকা লোক, এখানে জেগে থাকা অর্থাৎ জীবন্ত, লাইভলি, ঠিক আছে, অ্যালাইভ যে রয়েছে, এই একমাত্র জীবন্ত লোকটা হচ্ছে গিয়ে এই যে আমাদের ট্রাভেলারটা, সে তো সেই ট্রাভেলারটার
একমাত্র তারই আওয়াজটা সেই বাড়ির মধ্যে সেটা কিন্তু প্রতিধ্বনিত হতে লাগলো। ওকে, তো এবং এই যে আওয়াজটা প্রতিধ্বনিত হচ্ছে, এইটা ছাড়া কিন্তু সেখানটায় আর কোনো রকম কোনো নড়নচড়ন রইল না। ঠিক আছে, সেই যে আওয়াজটা, সেই আওয়াজটাই যেন ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। তারপরে বলছে, আই দে হার্ড হিজ ফুট আপন দ্য স্টিয়ার আপ and the sound of iron on stone, and how the silence surged softly backward when the plunging hoofs were gone. অর্থাৎ কি, এবার সেই যে লোকটি, সেই যে ট্রাভেলারটি, সে কিন্তু আর থামতে পারছে না সেখানে, কারণ কেউ তার প্রশ্নের উত্তর দিচ্ছে না। সে আর কতবার ডাকাডাকি করবে। সে কিন্তু তখন এসে সেই যে তার ঘোড়া, সেই ঘোড়ার উপরে উঠছে, স্টিয়ার আপ অর্থাৎ সেই যে পাদানিটা, সেই পাদানির উপরে পা দিয়ে সেই ঘোড়ায় চড়ছে। সেই আওয়াজটা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারা যাচ্ছে, এবং এই আওয়াজটা কে শুনছে? সেই যে লিসেনাররা শুনছে। এবং এই যে আমাদের থার্ড পার্সন আমরা বলতে পারি একজন স্পিকার, যে মানে সম্পূর্ণ omniscient আমরা বলতে পারি না, কারণ নাহলে তিনি কিন্তু সম্পূর্ণ বলে দিতেন যে দরজার অপর পারে কী রয়েছে। এইগুলো কিন্তু ঘটছে না। ঠিক আছে, তার মানে আমরা হাফ omniscient বলতে পারি। তো সে কী করছে? সে এই যে ঘোড়ায় চড়ার আওয়াজ, সেই আওয়াজটা শুনতে পাচ্ছে। অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন, এই যে পাথরের ওপরে লোহার আওয়াজ শোনা যাচ্ছে। পাথরের উপরে লোহার আওয়াজ অর্থাৎ কি? তার মানে আমরা জানি যে ঘোড়ার খুর যে হয়, ঘোড়ার খুরটা তো লোহা দিয়ে তৈরি হয়। তো ঘোড়াটা যখন হাঁটছে, মানে বা ঘোড়াটা যখন দৌড়ে বেরিয়ে যাচ্ছে সেই বাড়ি থেকে সেই ট্রাভেলারকে নিয়ে, সেই যে পায়ের আওয়াজ, সেই পায়ের আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্জড সফটলি ব্যাকওয়ার্ড, এবং পেছনে সেই যে সাইলেন্স একটা রেখে যাচ্ছে, একটা নিস্তব্ধতাটা যেন আবার ফেরত আসছে। ওয়েন দ্য প্লাঞ্জিং হুফস ওয়ার গন, সেই যে খুরটা যখন চলে যাচ্ছে, অর্থাৎ সেই যে ঘোড়ার খুরের আওয়াজটা যখন সেখান থেকে চলে যাচ্ছে, সেখানটায় সেই যে নিস্তব্ধতাটা, সেই নিস্তব্ধতাটা আবার বিরাজ করছে। ওকে, তাহলে এইখানটাই আমাদের কবিতাটা শেষ হচ্ছে। আশা করছি আমি তোমাদের কাছে মোটামুটিভাবে এর একটু সরলীকরণ করে দিতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন এসেছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।